আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরা জানি বর্তমান পরিস্থিতিতে তোমরা তোমাদের স্টাডি নিয়ে খুব চিন্তিত, তাই তো ফান লার্নের এই আয়োজন। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর শুরু করতে যাচ্ছি। তোমরা যারা ফিজিক্স ভয় পাও, আমার ক্লাস করতে থাকলে আশা করি তোমাদের এই ভয় কেটে যাবে। একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা সেই বিষয়টাকেই ভয় পাও যেটা তুমি পারো না বা একটু কম পারো। তোমরা যেটা ভালো পারো সেটা কিন্তু তোমরা কখনোই ভয় পাও না, তাই না? আমি যদি নিজের কথা বলি, কলেজে থাকা অবস্থায় বায়োলজি ছিল আমার কাছে এক বিভীষিকার নাম। এই সাবজেক্টটাকে আমি এত ভয় পেতাম যে পরীক্ষার আগের রাত ছাড়া আমি কার্যত এই বইটা ধরার চেষ্টাই করতাম না। কারণ কি? কারণ হচ্ছে বায়োলজিতে আমি কলেজে থাকা অবস্থায় কখনোই এ মাইনাসের উপরে পাইনি। ইনফ্যাক্ট হার্ট, কিডনি আর লাংস এই তিনটা অঙ্গের যে কাজগুলো আলাদা, এই বিষয়টাই আমি বুঝতে পেরেছি এইচএসসি পরীক্ষার ঠিক আগের রাতে। বোঝা অবস্থা। তো ঠিক একইভাবে কোনো একটা বিষয়কে ভালো লাগার জন্য তোমাকে অবশ্যই সেই বিষয়টা পারতে হবে। আমি অ্যাসিওর করতে পারি তোমাদের, তোমরা যদি যোগ বিয়োগ আর গুণ ভাগ এই চারটা কাজ পারো, তাহলে ফিজিক্সকে পানির মতো সহজ আর মাখনের মতো নরম করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আমার। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা ভেক্টরের মধ্যে কি কি পড়বো এই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করেছি। এখানে তোমরা অল্প কিছু টপিক দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা টপিকের ভেতরে আবার সাব টপিক রয়েছে। দেখো, সবার প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে ভেক্টরটা কি এবং কেন কেন আমাদের ভেক্টর প্রয়োজন, আর ভেক্টরটা আসলে কি। এই উদ্ভট একটা টার্ম এখানে আমরা পড়ছি 9-10 কিছু হালকা পাতলা আমাদের ধারণা দেওয়া হয়েছিল, তো আমরা ওইটাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরপরে রয়েছে এর ধর্ম বৈশিষ্ট্য, অর্থাৎ ভেক্টর কি কি করতে পারে, ভেক্টরে আমরা কি কি করতে পারি ভেক্টর দ্বারা, প্রকাশ ও রূপ। এর মধ্যে রয়েছে একটা ভেক্টরকে আমি ঠিক কি কিভাবে চিনতে পারি, খাতায় কিভাবে লিখলে আমি বুঝবো একটা জিনিস, এইটাকে ভেক্টর হিসেবে বলা হচ্ছে। যেমন আমরা মানুষকে কিভাবে চিনি, দুটো হাত, দুটো পা, মুখ, চোখ, কান, নাক, গলা, এগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা একটা মানুষ। ঠিক একইভাবে একটা ভেক্টরকে কিভাবে চিনতে পারি, এটা হচ্ছে এই জায়গাটাতে আমরা পড়ব। এরপরে রয়েছে কিছু বিশেষ ভেক্টর, অর্থাৎ কিছু সাধারণ ভেক্টর রয়েছে, যেমন সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, অর্থাৎ এই ধরনের যে টার্মগুলো রয়েছে এগুলো আমরা শিখব। এরপরে শিখব ভেক্টরের যোগ আর বিয়োগ। দেখো, আমরা বলেছিলাম তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ পারো তাহলেই তুমি ফিজিক্স পারবে। তো ভেক্টরের যোগ বিয়োগ আমরা পড়ব। এর মধ্যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল অর্থাৎ চিত্রের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করতে হয়, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্থাৎ গণিতের সাহায্যে আমরা ঠিক কিভাবে সেই জিনিসগুলোর মান, দিক এইগুলো বের করতে পারি। এই যোগ বিয়োগের মধ্যে ভেক্টরের বেশ কিছু সূত্র রয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, এই ধরনের বেশ কিছু সূত্র আমরা ডিটেইলস দেখব। এরপরে দেখো স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর যদি একটা সরল রেখা বরাবর কাজ করে তখন কেমন রেজাল্ট আসবে, একটা প্লেনের মধ্যে যদি কাজ করে তাহলে সেটা কেমন রেজাল্ট দেবে, আর একটা ত্রিমাত্রিক ব্যবস্থায় অর্থাৎ আয়তন অর্থাৎ জায়গা যদি নেই তাহলে সেইখানে আমাদের কি ধরনের রেজাল্ট দেবে, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এরপরে দেখো উপাংশ, একটা ভেক্টরকে ভাগ করে ফেলা যায়, অর্থাৎ একটা ভেক্টরকে ভাগ করে আমি এমন ভাবে করলাম যাতে আমার যে ভগ্নাংশগুলো আসলো অর্থাৎ ভেঙে ফেললাম যেগুলোকে, সেগুলো আমার আগের যে ভেক্টরটা ছিল তার সমান রেজাল্ট দেবে। এই বিষয়টা আমরা দেখব। এরপরে রয়েছে ভেক্টরের গুণ। দেখো, আমরা যোগ বিয়োগ এখানে শিখে ফেলবো, তারপরে শিখব গুণ। ভেক্টরের ক্ষেত্রে ভাগটা নেই, এই জন্য আমরা শুধুমাত্র গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবো। ভেক্টর গুণের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। এরপরে শিখবো ভেক্টর ক্যালকুলাস। ইন্টারমিডিয়েটে তোমাদের ক্যালকুলাসের সূচনা করা হয়েছে, এই ক্যালকুলাসটা ভেক্টরেও আছে, আমরা ভেক্টর ক্যালকুলাসের মাধ্যমে সেইটুকু দেখব। কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট তিনটা টার্ম আছে, এই তিনটা টার্ম কি প্রকাশ করে, কি ধরনের রেজাল্ট দেয়, কি বোঝা যায়, এগুলো আমরা ডিটেইলস দেখব। তাহলে এই টপিকগুলো আমরা এই পুরো চ্যাপ্টারে কভার করব। তোমরা আমার সাথেই থাকো, আমরা আজকে শুধুমাত্র ভেক্টরের বেসিকটুকু পড়ার চেষ্টা করব যাতে তোমরা ভেক্টর কি জিনিস এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও। আমরা যেহেতু আজকে ভেক্টর রাশি পড়ব, তাহলে আমরা একটু রাশি ব্যাপারটা কি জেনে আসি। রাশি সম্পর্কে তোমরা সবাই জানো,
এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। কিন্তু সবকিছু কি পরিমাপ করা যায়? বোধ হয় না, তাই না? তাহলে যেই সব জিনিস পরিমাপ করা যায় না, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাও। তো রাশিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় হচ্ছে অদিক বা স্কেলার রাশি, আরেকটা হচ্ছে দিক বা ভেক্টর রাশি। আমাদের আজকের মূল টপিক হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কি, এই জিনিসটা আমরা একটু বুঝতে চেষ্টা করব। তার জন্য আমাদের স্কেলার রাশিটা আগে দেখে আসতে হবে। চলো দেখে ফেলি। দেখো, স্কেলার রাশি সম্পর্কে তোমরা বেশ কিছু কথা জানো। তো স্কেলার রাশিকে প্রকাশ করতে হলে আসলে আমাদের কি কি লাগে এই বিষয়টা আমরা জানবো। স্কেলার রাশির সংজ্ঞায় তোমরা পড়েছো, যেসব রাশির শুধুমাত্র মান আছে তাদেরকে স্কেলার রাশি বলে। তো শুধুমাত্র মান দিয়ে কিন্তু একটা স্কেলার রাশিকে ডিফাইন করা যায় না। যেমন ধরো আমি তোমাকে বললাম 5, তাহলে এই 5 সংখ্যাটা দিয়ে তোমার মনে কি কোনো কল্পনা আসে? তুমি কি কোনো কিছু কল্পনা করতে পারো? তোমার মনে কি কোনো চিত্র আসে? আসে না। কিন্তু আমি যদি বলি 5 কেজি, তাহলে কি হবে? 5 কেজির বাটখারাটা অন্তত তোমার মনে আসবে, তাই না? আবার যদি বলি 5 কেজি মিষ্টি, তাহলে মিষ্টির চিত্রটা তোমার মনে ভেসে উঠবে। তো এই যে আরেকটা ইনফরমেশন আমরা যোগ করলাম মানের সাথে সাথে, সেটা কি? সেটা হচ্ছে একক। অর্থাৎ একক ছাড়া একটা স্কেলার রাশিকে কখনো পুরোপুরি ডিফাইন করা যায় না। শুধুমাত্র মান থাকলে সেই স্কেলার রাশিটাকে তুমি চিনতেই পারবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা স্কেলার রাশিকে প্রকাশ করতে অবশ্যই মান ও একক লাগবে। আর একটা ভেক্টর রাশির জন্য কি অতিরিক্ত আছে দেখো, একটা দিক। তো এই বিষয়টা আমরা একটু ডিটেলস পরে জানবো। তার আগে আমরা ভেক্টর রাশি কি এই বিষয়টা বোঝার জন্য কিছু উদাহরণ দেখো। ধরো তোমাকে বললাম বাজার থেকে তোমাকে 2 কেজি মিষ্টি কিনে এনে খেতে হবে। 2 কেজি মিষ্টি খাওয়া চারটিখানি কথা না, কিন্তু তারপরেও ধরে নিলাম। তো দেখো আমরা বলেছি তোমাকে যে হাফ কেজি করে 4 ভাগে ভাগ করতে হবে এবং তুমি হাফ কেজি মিষ্টি গরম করে খাবে, হাফ কেজি মিষ্টি ঠান্ডা করে অর্থাৎ ফ্রিজে রেখে খাবে, হাফ কেজি মিষ্টি দিয়ে ভর্তা বানিয়ে তারপরে খাবে, আর বাকি যে হাফ কেজি সেটা দিয়ে মিষ্টির হালুয়া বানিয়ে খাবে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি খাওয়ার পরে তোমার পেটের মধ্যে আসলে কতটুকু মিষ্টি আছে, উত্তর বলবে তুমি অবশ্যই 2 কেজি। কেন? কারণ মিষ্টিকে তুমি যেভাবেই খাও না কেন, এইটা এই সব কিছুর উপরে নির্ভরশীল নয়, তাই না? তাহলে দেখো এই যে ভরের ব্যাপারটা, ভরের ব্যাপারে আমি যেইভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করি না কেন, সেটাকে শুধুমাত্র বীজগাণিতিক যোগ করলেই আমি টোটাল যে ভর সেটা পেয়ে যাই। ঠিক আছে? সময়ের ব্যাপারটা দেখো, তোমাকে আমি বললাম তোমাকে 20 মিনিট করে 4টা ভাগে পড়তে হবে কোনো একটা সাবজেক্ট। এখন বললাম প্রথম যে 20 মিনিট সেটা তুমি দিনের বেলায় পড়বে, পরের যে 20 মিনিট সেটা রাতে পড়বে, আবার পরের যে 20 মিনিট সেটা তুমি সময় দেখবে হচ্ছে তোমার অ্যাপল ওয়াচে, আর পরের 20 মিনিট সেই সময়টা তুমি দেখবে তোমার দেয়াল ঘড়িতে। তাহলে দেখো তোমাকে যদি আমি বলি তুমি আজকে টোটাল কতটুকু সময় পড়েছো, তাহলে তার উত্তর তুমি কি দিবে? তুমি অবশ্যই বলবে 80 মিনিট পড়েছি। তো সময়টার ক্ষেত্রেও দেখো, এই যে সময় তুমি মেপেছো সেই ইনস্ট্রুমেন্ট প্লাস কখন পড়েছো কখন মেপেছো তার উপর যে নির্ভরশীলতা, এটা কিন্তু সময়ের সাথে কখনোই নির্ভর করে না, তাই না? শুধুমাত্র তুমি যদি বীজগাণিতিক যোগ করে ফেলো তাহলে তুমি সময়টা পেয়ে যাচ্ছ। তো এইটাও স্কেলার রাশি। এখন আরেকটা জিনিস আমরা দেখবো যে এটাতে শুধুমাত্র যোগ করলেই সেই মানটা পাওয়া যায় না। যেমন ধরো তোমাকে আমি বললাম 2 কেজি পানি আর 4 কেজি পানি দেওয়া আছে, একটা টেম্পারেচার 40 কেলভিন আর একটা হচ্ছে 80 কেলভিন। যদিও 40 আর 80 কেলভিনে পানি থাকে না, পানি বরফ থাকে, আমরা ধরে নিচ্ছি। তো দেখো এখন আমি বললাম এই যে 2 পাত্রে পানি আছে, এই পানিটাকে তুমি মিশিয়ে ফেলো, অর্থাৎ আরেকটা বালতি বা পাত্র নিয়ে সেখানে এই 2 বালতির পানি ঢেলে দাও। এরপরে আমি প্রশ্ন করলাম এখন মেপে দেখো এর টেম্পারেচার কত। তুমি কি এটা সাধারণভাবে যোগ করে বলতে পারবে 40 আর 80 মিলে 120 কেলভিন হয়ে গেছে? না, মোটেই না। টেম্পারেচার এইভাবে যোগ করা যায় না। আবার যদি আমি বলি 40 80 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, কত হয়? 60। কিন্তু তাও তো হয় না, তাই না? সব ক্ষেত্রে হয় না,
কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ভর যদি সমান হয়। তো এই যে টেম্পারেচারের ক্ষেত্রে দেখো তুমি সাধারণভাবে বীজগাণিতিক যে যোগ অর্থাৎ সিম্পল যে যোগ সেটা করতে পারছো না। কিন্তু দেখো যদি তুমি তাপের যে তাপ শক্তির যে সূত্রগুলো আছে, মূল থিমটা যে এই পানিটা তাপ গ্রহণ করবে, এই পানিটা তাপ হারাবে, এই থিমটাকে কাজে লাগাও, তাহলে তুমি সূত্রটা লিখে ফেলে সুন্দরভাবে একটা ইকুয়েশন বানিয়ে ফেলতে পারো। সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু এই রাশিগুলো। এইখান থেকে দেখো আমরা টেম্পারেচার বের করেছি 66.67 কেলভিন। তাহলে দেখো তো এই যে টেম্পারেচার আসলো এটা কি আমাদের যোগ করলে আসতো? আসতো না। আবার যদি অ্যাভারেজ করতাম তাও আসতো না। কিন্তু এইখানে আমরা যে প্রসেসটা ইউজ করেছি, এখানে বীজগণিতের যে যোগ বিয়োগ গুণ ভাগ এটাকেই কাজে লাগিয়েছি না? হ্যাঁ, অবশ্যই। তো দেখো এই যে টেম্পারেচার, তোমরা জানো টেম্পারেচারটাও একটা স্কেলার রাশি, কিন্তু এটা কিন্তু নর্মালি সিম্পল যে যোগ করে অর্থাৎ 2 যোগ 2 4 এইভাবে হয় না, কিন্তু তারপরেও এর নিয়মটা কখনোই বীজগণিতের বাইরে যায় না। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই সবগুলো বিষয় থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারি যে স্কেলার রাশির যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব বীজগণিতের নিয়ম ফলো করে। আমরা এরপর ভেক্টর রাশিটা দেখব, তখন আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করো, এই বোর্ডে দুটো চিত্র আমি এঁকেছি। এই দুটো ঘটনা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব ভেক্টর রাশিটা আসলে কি এবং কেন লাগে। দেখো এখানে এই যে তল, এই তলটাকে আমি বলছি ঘর্ষণবিহীন, আর এখানে একটা ব্লক আছে যার ভর হচ্ছে 5 কেজি। তোমাকে আমি যদি বলি যে তুমি ধরো 10 নিউটন বলে একে ধাক্কা দিচ্ছ, এখন আমার প্রশ্ন হচ্ছে কত ত্বরণে কোন দিকে যাবে। উত্তরটা তুমি খুব সহজেই দিতে পারবে, F সমান ma, এখান থেকে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করে ফেলে। আর তুমি বলতেই পারো যে খুব সুন্দরভাবে সামনের দিকে এগোবে, অর্থাৎ আমি যেদিকে ঠেলা দিচ্ছি ব্লকটাও সেদিকে এগোবে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আবার চিন্তা করো। এখন ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একে ধাক্কা দিচ্ছ দুইজন বিপরীত দিক থেকে। তুমি বল প্রয়োগ করছো 10 নিউটন, তোমার বন্ধু করছে 5 নিউটন। ভর যদি 5 কেজি হয় তাহলে এখন ত্বরণ কত হবে এটাও তুমি খুব সহজেই বের করে ফেলবে, তাই না? এইটা থেকে এটা বিয়োগ করে তারপরে 5 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে বীজগণিতের যে যোগ আর বিয়োগ সেটা অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু এইবার যদি তোমাকে বলা হয় তুমি এই কোণাকুনি বরাবর, অর্থাৎ এই যে আনুভূমিক তার সাথে একটা অ্যাঙ্গেল থিটা, সেই অ্যাঙ্গেলে তুমি এটাকে ঠেলছো, এর ভর 5 কেজি, ঘর্ষণবিহীন তল, এখন কি তুমি বলতে পারবে এর ত্বরণ কত? না, এখন তুমি বীজগণিত দিয়ে এর উত্তর দিতে পারবে না, আবার বলতেও পারবে না এ ঠিক কোন দিকে যাবে, তাই না? যদিও এইখানে বলা যায় কারণ এই ঘর্ষণবিহীন তল, সো এর সামনের দিকে এগোবে, তো তুমি মানটা বলতে পারছো না। ঠিক একইভাবে তোমার বন্ধু আর তুমি মিলে যদি এইভাবে কোণাকুনি ধাক্কা দাও কিন্তু বিপরীত দিক থেকে, তাহলেও কিন্তু তুমি এর উত্তর দিতে পারবে না, তাই না? আচ্ছা, আসো আরেকটা কেস দেখো। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড মিলে ফুটবল খেলতে গিয়েছো। তুমি তোমার সামনে একটা ফুটবল আছে, তুমি একে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিলে, তাহলে ফুটবলটা খুব সুন্দরভাবে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে, তাই না? এখন তুমি আর তোমার বন্ধু একই সাথে বিপরীত দিক থেকে বলটাকে ধাক্কা দিচ্ছ, কিন্তু এই ক্ষেত্রে কত? তুমি ধাক্কা দিচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে আর তোমার বন্ধু দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তো এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি বলটা অবশ্যই 5 মিটার পার সেকেন্ড বেগেই কোনো দিকে যাবে। কোন দিকে সেটাও খুব সহজেই বলা যায়, তুমি যেদিকে বেশি দিচ্ছ সেদিকেই যাবে, তাই না? এই পর্যন্ত কিন্তু বীজগণিতের নিয়ম ফলো করছে। কিন্তু এর পরের কেসটাই দেখো, ঠিক আবার একই জিনিস, যে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল থিটা, সেই অ্যাঙ্গেলে যদি তুমি আর তোমার বন্ধু ধাক্কা দাও বা বেগ দাও, তাহলে এই বলটার বেগ কত হবে? দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা মান বলতে পারছি না, আবার এই বলটা আসলে কোন দিকে যাবে সেটাও আমরা এখান থেকে বলতে পারি না।
আমরা বলতে পারি যে বলটা এই দুটো দিকের মাঝখানে কোনো একটা দিকে যাবে, সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, এখানে অনেকগুলো দিক আছে। এতগুলো অপশনের মাঝে বলটা তো অবশ্যই একদিকে যাবে, তাই না? বলের তো আর দুইটা সত্তা নেই যে বল দুই দিকে যাবে, তাই না? তো এই যে দেখো একটা অড সিচুয়েশন চলে আসলো কি কি রাশির ক্ষেত্রে, বলের ক্ষেত্রে আবার বেগের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রেই না, এরকম অনেক রাশি আছে যেই ক্ষেত্রে আমাকে বীজগণিত উত্তর দিতে পারে না, এবং সেই রাশিগুলো তাদের যে রেজাল্ট নির্ভর করে সেটা হয় রাশিগুলো ঠিক কিভাবে প্রয়োগ করা হচ্ছে কোন দিকে তার উপর ডিপেন্ড করে। এই যে দেখো দিক, এইখানে একটা মেজর ইস্যু। এই দিক ছাড়া আমরা এর রেজাল্ট বলতে পারি না কত হচ্ছে, কোন দিকে যাবে বা ফলাফলটা কি আসলে। তাহলে এই যে রাশিগুলোর সাথে দিক সম্পর্কিত, আর আরো একটা মূল বিষয় যেটা খুব ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই রাশিগুলোর যে রেজাল্ট আমরা বের করতে চাচ্ছি এরা কিন্তু নিজেদের মধ্যে বীজগণিতের যে যোগ বিয়োগ সেই রুলটা ফলো করছে না, অর্থাৎ 2 যোগ 2 4 হচ্ছে না, 4 যোগ 4 8 হচ্ছে না, তাই না? আবার দিকটাও তো আমাকে বের করতে হবে, রেজাল্টটা কোন দিকে হবে সেটাও কিন্তু আমাকে বীজগণিত হেল্প করবে না। তো এই যে এই পয়েন্ট, মূল দুইটা পয়েন্ট, এক হচ্ছে দিক আর দ্বিতীয় হচ্ছে এরা বীজগণিতের রুল ফলো করে না। তাহলে কার রুল ফলো করে? এরা জ্যামিতিক রুলগুলো ফলো করে। এই যে রাশিগুলোর দিক আছে এবং জ্যামিতিক যে রুল সেটা ফলো করে তাদেরকেই আমরা বলি ভেক্টর রাশি। তো আশা করি বুঝতে পেরেছো ভেক্টর রাশি কাদের বলা হয়। আমরা দেখব জ্যামিতিক রুল বলতে আসলে কোন রুলগুলো ফলো করে। তাহলে ভেক্টর রাশি হওয়ার শর্ত কি? দেখো, আমরা 3টা শর্ত থাকলে একটা রাশিকে ভেক্টর রাশি বলবো। সেই শর্তগুলো কি কি? তার অবশ্যই মান থাকতে হবে, একটা দিক থাকতে হবে, এবং তাকে ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলতে হবে। তো ভেক্টর যোগের সূত্রগুলো আমরা পরের ক্লাসে দেখব, পরের ক্লাসগুলোতে এর ডিটেইলস আলোচনা করব। তো এই 3টা শর্ত যদি কোনো রাশি মানে তবে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। ইতিমধ্যে তোমরা দুটো শিখে ফেলেছো, একটা হচ্ছে বল, একটা হচ্ছে বেগ। এরকম আরো রাশি আছে, ত্বরণ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি। তো দেখো, দিক থাকলেই যে ভেক্টর রাশি হবে তা কিন্তু না। যেমন তোমাকে যদি আমি বলি তড়িৎ প্রবাহ এটা আসলে কোন দিক থেকে কোন দিকে হয়, তুমি কিন্তু উত্তরটা জানো। পজিটিভ ভোল্টেজ থেকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এই যে এখানে একটা দিকের ব্যাপার চলে আসছে, তাই না? কিন্তু দিক থাকলেও এটাকে আমরা ভেক্টর রাশি কেন বলি না? মূল শর্ত হচ্ছে ভেক্টর যোগের সূত্রসমূহ মানতে হবে। তাহলে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখো 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার হয়ে যায়, 10 অ্যাম্পিয়ার মাইনাস 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার হয়ে যায়, অর্থাৎ বীজগণিতের যে সূত্র তারা সুন্দরভাবে সেটা মেনে চলে। তো তার যে দিক, সেই দিকটা আমাদের ভেক্টর হওয়ার যে শর্ত সেটা মানলেও 3 নম্বর শর্তটা মানে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে দিক থাকলেই ভেক্টর রাশি হবে না, তাই না? আচ্ছা, দেখো, ভেক্টর রাশির প্রাইমারি কিছু ধর্ম আমরা আলোচনা করব খুব সংক্ষেপে। একাধিক সমজাতীয় ভেক্টরকে যোগ ও বিয়োগ করা যায়, অর্থাৎ বলের সাথে বল, ত্বরণের সাথে ত্বরণ, বেগের সাথে বেগ যোগ বিয়োগ করা যায়। ভিন্ন ধরনের হলে কিন্তু সেটা আর সম্ভব না। যেমন তুমি বেগের সাথে বল যোগ বিয়োগ করতে পারবে না। এটা স্কেলার রাশির ক্ষেত্রে সত্য যে ভরের সাথে তুমি তাপমাত্রার যোগ বিয়োগ করতে পারবে না। ঠিক একইভাবে এই যোগ বিয়োগের ফলে ভেক্টর রাশিটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। আবার ভেক্টর রাশির গুণ করা যায়, সেই গুণটা দেখো ডট গুণ আর ক্রস গুণ। ডট গুণ করলে দুটো ভেক্টর রাশি থেকে আমরা একটা স্কেলার পেয়ে যাই, আর ক্রস গুণ করলে দুটো ভেক্টর রাশি থেকে আমরা একটা ভেক্টর রাশি পাই। এখন তুমি বিষয়টা চিন্তা করে দেখো, ভেক্টর রাশি থেকে কিন্তু আমি স্কেলার রাশি পাচ্ছি, কিন্তু দুটো স্কেলার থেকে বা 4টা স্কেলার থেকে কখনোই একটা ভেক্টর রাশি পাওয়া সম্ভব না। এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করো, এই বিষয়টা মনে রাখবে।
এরপরে দেখো ভেক্টরের সাথে স্কেলার রাশিকে গুণ করা যায়, অর্থাৎ একটা ভেক্টর রাশির সাথে আমি স্কেলার অর্থাৎ 5, 10 এই জিনিসগুলো গুণ করতে পারি। আবার F ইকুয়াল টু এম এ এই সূত্রে দেখো তুমি ত্বরণের সাথে কিন্তু ভরের তুমি গুণ করেছো, অর্থাৎ ভেক্টরের সাথে স্কেলার রাশির গুণ করা সম্ভব। এরপরে দেখো উপাংশে ভাগ করা যায়। আমরা বলেছিলাম যে একটা ভেক্টরকে আমরা এমনভাবে ভাগ করতে পারি যেন নতুন যে ভেক্টরগুলো পেলাম সেগুলো আগেরটার সমান রেজাল্ট দেয়, এটাকে বলছি উপাংশ। আমরা পরে আরো ডিটেলস দেখব। তো উপাংশে ভাগ করা যায়, এদের যোগ, সংযোজন ও বন্টন মেনে চলে। একটা জিনিস দেখো, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ পড়ে এসেছো, এই জিনিসটা ভেক্টরের ক্ষেত্রেও হয়। আবার a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বিসি, এইটাও মেনে চলে। তো এইগুলো হচ্ছে প্রাইমারি কিছু বৈশিষ্ট্য। আমরা আস্তে আস্তে ডিটেলস দেখতে থাকবো, তখন আমরা ভেক্টর রাশি সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা দেখব একটা ভেক্টরকে কি কিভাবে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ বই বা খাতার পাতায় তুমি একটা ভেক্টরকে কিভাবে দেখলে চিনতে পারবে। তো দেখো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আলফা নিউমেরিক আর একটা হচ্ছে গ্রাফিক্যাল। তো প্রথমটা পড়েই বুঝতে পারছো, এখানে হয় অ্যালফাবেট থাকবে না হয় একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। আর দ্বিতীয়টাতে বলা হয়েছে গ্রাফ অর্থাৎ চিত্র, যেটা দেখে আমি বুঝবো এটা একটা ভেক্টর। তো দেখো আলফা নিউমেরিক ওয়েতে সাধারণত লেটার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ একটা লেটার থাকবে, সেটা ক্যাপিটাল বা স্মল হতে পারে, অথবা দুটো লেটার থাকবে, তারা তখন ক্যাপিটাল হবে। অর্থাৎ একটা লেটার ইউজ করলে ক্যাপিটাল বা স্মল দুটোই হতে পারে, দুটো লেটার ইউজ করলে অবশ্যই তারা ক্যাপিটাল হবে সাধারণত। তো দেখো কিভাবে লেখা হয়, ক্যাপিটাল লেটারের উপরে তীর চিহ্ন অথবা বার, নিচে বার, অথবা তাকে বোল্ড করে লেখা হয়। স্মল লেটারের উপরে বার, নিচে বার হতে পারে। উপরে এই যে চিহ্নটা দেখছো একে বলা হয় ক্যাপ বা হ্যাট বা টুপি। আর দুটো লেটার দিয়ে যখন লেখা হবে তখন এই দুটো লেটার আসলে মিন করে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই দুটো বিন্দুকে যোগ করে যে সরল রেখাটা পাও সেটাই তোমার ভেক্টরকে নির্দেশ করে। তাদের যে দৈর্ঘ্য সেটা ভেক্টরের মান, আর এ থেকে বি এর দিকটা হচ্ছে সেই ভেক্টরের দিক। তাহলে বুঝতে পারছো এইগুলোতে মান বা দিকের কোনো ব্যাপার আসে না, কিন্তু এইখানে মান এবং দিকের একটা ব্যাপার চলে আসে। তো দেখো এই যে এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা কি আসলে একটা ভেক্টর রাশি। সো পৃথিবীতে যত ভেক্টর রাশি আছে, যেমন বল, বেগ, ত্বরণ, সরণ, এগুলো সবগুলোই এই এর আওতায় আসছে, অর্থাৎ একটা জেনারেলাইজড ফর্মে আমি বলেছি। এখন দেখো গ্রাফিক্যাল মেথডে সাধারণত একটা রশ্মি দিয়ে, অর্থাৎ তীর, আমরা সাধারণত তীর ধনুকের যে তীরটা বলি সেই তীর দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। সাধারণত এই পয়েন্টটাকে বলা হয় টেল আর মাথাটাকে বলা হয় অবশ্যই হেড। তো দেখো এদের যে দৈর্ঘ্য অর্থাৎ রশ্মিটার যে দৈর্ঘ্য সেটাকে ভেক্টরের মান হিসেবে ধরা হয়ে থাকে। আর এই যে তীর চিহ্নটা দেখছো, অর্থাৎ এর মাথায় যে মোটা করে ত্রিভুজ চিহ্নটা দেওয়া আছে, এই ত্রিভুজটা নির্দেশ করে ওর দিক। তাহলে তুমি যদি এইটাকে 5 ধরে নাও, তাহলে এর ডাবল করলে সেই রশ্মিটাকে বলা হবে 10 একক। তার মানে তোমাকে অবশ্যই প্রথম থেকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। এবার দেখো এই যে এখানে কতগুলো টার্ম দেখছো, ভেক্টরকে মান ও দিক যখন আমি বলবো তখন এইভাবে লেখা হয়ে থাকে। দেখো এখানে কিন্তু মান এবং দিকের কোনো প্রশ্ন আসেনি, অর্থাৎ কত, এর মান কত, 5 নিউটন কি 5 মিটার পার সেকেন্ড, এটা এখানে বলা হয়নি। তো এই ইনফরমেশনটা আমরা এইভাবে লিখলে পাই। দেখো কি কিভাবে লেখা হয়, একটা ভেক্টরকে প্রথমে একটা সংখ্যা এবং তারপর একটা কোণ দিয়ে লেখা হতে পারে। সংখ্যাটা নির্দেশ করে ভেক্টরের মান, কোণটা নির্দেশ করে এক্স অক্ষের সাথে বা কোনো একটা অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে ভেক্টরটা কাজ করছে, অর্থাৎ তার দিক। ঠিক একইভাবে 2i 4j + 3k, এই যে এখানে j i k এগুলো দেখছো, এগুলো আমরা পরে আলোচনা করব। এইভাবেও লেখা হতে পারে, যেখানে ভেক্টরটার মান এই যে 2 4 3 এখান থেকে পাওয়া যায়, আর i j k থেকে আসলে দিক পাওয়া যায়। এইখানে আরেকভাবে লেখা হয়েছে, দেখো এইখানে ভেক্টরের মান
আর এইটা নির্দেশ করে দিক, অর্থাৎ a ক্যাপ এর দিকে ভেক্টরটা কাজ করে, তার মান কত 3 একক। আরেকভাবে লেখা হয় দেখতে পারে, দেখো এখানে 2 3 4 আমাদের পরিচিত লাগছে না? স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই বিন্দুকে এইভাবে লিখি। একটা ভেক্টরকে এই বিন্দু আকারেও লেখা থাকতে পারে, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই বিন্দুটা যদি যোগ করি তাহলে ভেক্টরটা পাওয়া যায়। তো এটা হচ্ছে ত্রিমাত্রিকের জন্য, এটা হচ্ছে দ্বিমাত্রিকের জন্য। এই জায়গাটায় সাধারণভাবে আমি লিখেছি এইগুলোর ফরম্যাট। দেখো একটা ভেক্টরের মানকে সাধারণত এই দুই পাশে বার দিয়ে লেখা, অর্থাৎ মডুলাস, অথবা মডুলাস ছাড়া তীর চিহ্ন ছাড়া লেখা হয়। যখন তুমি তীর চিহ্নটা দিবা তখন মডুলাস দিতে হবে, আর তীর চিহ্ন না দিলে মডুলাস দিতে হবে না। এই জায়গাটা দেখো, এইটারই সাধারণ রূপ লিখেছি আমি, 2 এর বদলে x, তারপরে y z। এই জায়গাটায় x y z, এই জায়গাটায় x y, অর্থাৎ x y z এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, শুধুমাত্র সাধারণভাবে লেখা হয়েছে। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে এইখান থেকে শুরু করব। তোমরা সবাই খুব ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।